নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা কি না ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড নিউট্রিশন। ব্যাকটেরিয়াকে আমরা যদি ল্যাবরেটরিতে কালচার করতে চাই তাহলে ব্যাকটেরিয়ার জন্য যেসব কন্ডিশন আমাকে প্রোভাইড করতে হবে বা নিউট্রিশন যে সমস্ত দিতে হবে সেগুলো আজকে আমরা এখানে দেখব। মেনলি আমরা ব্যাকটেরিয়াল নিউট্রিশনের ওপর ডিপেন্ড করে আমরা ব্যাকটেরিয়াকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কি না অটোট্রপস। অটোট্রপসের মানে হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া তাদের নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এখানে কি বলছে তা দে সিনথেসাইজ দেয়ার ওন মেটাবোলাইটস ফ্রম দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য নাইট্রোজেন। তাদেরকে অটোট্রপস বলা হয়, মানে তারা নিজের এর বেঁচে থাকার জন্য যা যা উপকরণ লাগে তারা সমস্ত নিজে থেকেই সিনথেসাইজ করে নিতে পারে। আর হেটারোট্রপস কাদেরকে বলছে? যে সমস্ত ব্যাকটেরিয়া তাদের বেঁচে থাকার যে সমস্ত উপকরণ আছে তারা অর্গানিক কম্পাউন্ডের ওপর ডিপেন্ড করে থাকে, তাদেরকে হেটারোট্রপস বলছে। আর মেজরিটি অফ দ্য প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা হচ্ছে হেটারোট্রপস হয়ে থাকে। এখন এই যে ব্যাকটেরিয়াটা গ্রো করছে, ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া যখন হচ্ছে, সেই যে ব্যাকটেরিয়া যে মাল্টিপ্লাই করছে সেটা ব্যাকটেরিয়াটা যে মাল্টিপ্লাই করছে সেটা কি বাইনারি ফিউশনের মাধ্যমে মাল্টিপ্লাই করছে। এই বাইনারি ফিউশন মানে কখন ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লাই করবে, যখন তার সেলুলার কম্পোনেন্টগুলো ক্রিটিক্যাল মাসে চলে যায় তখন ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে। এই যে মরফোলজিক্যালি আমি যদি দেখি, এই যে ডিপ্লোকক্কাই আর ইনচেন অথবা এই যে স্ট্রেপ্টোকক্কাই বা যে স্ট্যাফাইলোকক্কাস যে গ্র্যাপ লাইক ক্লাস্টার দেয়, এগুলো যে হয় এগুলোর কিসের জন্য হয় না নন সেপারেশন অফ দ্য ডটার সেল আফটার দ্য সেল ডিভিশন। সেল ডিভিশন তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যে সেলগুলো তৈরি হয়েছে তারা একে অপরের সাথে লেগে থাকার ফলে এই যে মরফোলজিগুলো ব্যাকটেরিয়াল মরফোলজিগুলো দেখায়। ডিপ্লোকক্কাই দুটো কক্কাই পরপর একসাথে জুড়ে থাকে। ইন চেন ফরমেশন যেটা আমরা দেখতে পাই না কি স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে দেখতে পাই, মানে পরপর একটা চেন আকারে এরকম পরপর কতগুলো কক্কাই পরপর এরকম যুক্ত হয়ে থাকে, এটা একটা চেনের গঠন করে। স্ট্যাফাইলোকক্কাসের ক্ষেত্রে যেটা হয় কিছু কক্কাই এরকম গ্র্যাপ মানে আঙুরের থোকার মতো ভাবে এরকম অ্যারেঞ্জ করে থাকে। এগুলো কি হয় না এই সেল ডিভিশন হওয়ার পর তারা দুটো সেল একে অপরের থেকে আলাদা না হওয়ার জন্য এই স্ট্রাকচারগুলো আসে। এখন যেটা দেখবো জেনারেশন টাইম। জেনারেশন টাইম আমার কাকে বলছে না একটা ব্যাকটেরিয়া থেকে যখন সেটা দুটো ডটার সেল তৈরি করে তখন সেই যে সেই টাইমটাকে বলা হয় জেনারেশন টাইম। এই যে সমস্ত মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আছে তার জেনারেশন টাইম 20 মিনিটের মতো লাগে। এর মধ্যে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে তার জেনারেশন টাইম 2 ঘন্টা 20 ঘন্টা। আর যে লেপ্রি আছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি তার জন্য 20 দিন লাগে। এই একটা সেল থেকে দুটো সেল হতে লেপ্রির ক্ষেত্রে 20 দিন লাগে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে 20 ঘন্টা লাগে। আর কি বলছে থিওরিটিক্যালি কি বলছে, একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়াম থেকে 24 ঘন্টায় 10⁻23 প্রয়োজনী এতগুলো ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। ব্যাকটেরিয়া তো তৈরি হলে ব্যাকটেরিয়াকে কি করে কাউন্ট করব? কাউন্টের কি বলছে টোটাল কাউন্ট। এটা ইন্ডিকেটস কি টোটাল নাম্বার অফ দ্য ব্যাকটেরিয়া ইন এ স্পেসিমেন। একটা স্পেসিমেনের মধ্যে টোটাল কতগুলো ব্যাকটেরিয়া আছে সেটা কি না যারা বেঁচে আছে যেই ব্যাকটেরিয়াগুলো সেগুলো হতে পারে, আর যারা মারা গেছে তারাও হতে পারে। দুটো একসাথে মানে একটা স্যাম্পেলে যে কিছু সংখ্যক ব্যাকটেরিয়া বেঁচে আছে কিছু সংখ্যক মরে গেছে, দুটোর যোগফল যেটা হচ্ছে সেটাকে আমরা বলি টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট আমরা কিভাবে করি না হচ্ছে কাউন্টিং চেম্বারে মাইক্রোস্কোপের নিচে আমরা টোটাল কাউন্ট করে থাকি। ভায়াবল কাউন্ট কাকে বলছে? এ না মেজারমেন্ট কি করছি কেবলমাত্র যেই লিভিং সেলগুলো আছে যেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে বেঁচে আছে শুধু তাদেরকে যে কাউন্টটা করছি তাকে ভায়াবল কাউন্ট বলে। আর ভায়াবল কাউন্ট আমরা কি করে করি না ডাইলিউশন মেথড আর প্লেটিং মেথড এর সাহায্যে আমরা ভায়াবল কাউন্ট করে থাকি।
আর কি না এখানে আমরা দেখবো এই যে ব্যাকটেরিয়াটা গ্রো তো করছে, এর একটা আমি যদি কতটা টাইমের মধ্যে কতটা ব্যাকটেরিয়া গ্রো করছে, মানে একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে, এরকম করে যে গ্রোটা করছে নাম্বার অফ সেল, আর টাইমটাকে যদি আমরা একটা গ্রাফ পেপারে প্লট করি, তার হচ্ছে কি প্লট করার পর একটা কার্ভ আমরা পাই, সেটাকেই আমরা বলি ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। এই গ্রোথ কার্ভের চারটে ফেজ আছে। এক নম্বর ফেজ হচ্ছে ল্যাগ ফেজ, 2 নম্বর হচ্ছে লগ ফেজ, 3 নম্বর স্টেশনারি ফেজ, আর একটা 4 নম্বর হচ্ছে ফেজ অফ ডিক্লাইন। এই ল্যাগ ফেজের কি কি বলছে, আফটার ইনোকুলেশন অফ দ্য কালচার মিডিয়া, মানে কালচার মিডিয়াতে আমি ইনোকুলেট করার পর এই যে ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লাই করে, সেটা কি না সঙ্গে ইনোকুলেশন করার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লাই করে না। এই যে পিরিয়ডটা আছে এই ইনোকুলেশন করা থেকে এই ব্যাকটেরিয়া কি মাল্টিপ্লিকেশন পর্যন্ত, যখন একটা ব্যাকটেরিয়া থেকে দুটো হচ্ছে এই মাল্টিপ্লিকেশন পর্যন্ত, সেই যে টাইম ফ্রেমটা সেটাকে আমরা কি বলি ল্যাগ ফেজ। এরপর 2 নম্বর কি আছে লগ ফেজ। লগ ফেজে কি বলছে না সেল ডিভিশন স্টার্ট হয়ে গেছে ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়া থেকে একটা থেকে দুটো তৈরি হচ্ছে, and their number is increased exponentially or by the geometric progression with time। আর স্টেশনারি ফেজে কি হচ্ছে আফটার দ্য লগ ফেজ, লগ ফেজের পরে স্টেশনারি ফেজ হচ্ছে নাকি ব্যাকটেরিয়াল গ্রোথ সিজেস, মানে ব্যাকটেরিয়া যে গ্রো করছে সেটা থেমে গেছে বেশিরভাগটাই, অথবা কমপ্লিটলি, মানে হয় পুরোটা থেমে যেতে পারে, অথবা কিছু হচ্ছে, অথবা পুরোটাই বন্ধ হয়ে গেছে। এটা কিসের কারণে হয় না ওই যে আমরা যেই মিডিয়ার মধ্যে আমরা ব্যাকটেরিয়াটাকে কালচার করছি, হয় তার মধ্যে যে খাবার দাবার তার দরকার ব্যাকটেরিয়া সেটা শেষ হয়ে গেছে, অথবা কি না ব্যাকটেরিয়া যে গ্রো করেছে, ব্যাকটেরিয়া জীবনযাপন চালানোর জন্য কিছু কিছু টক্সিক কেমিক্যাল সে প্রডিউস করে, সেই টক্সিক কেমিক্যালগুলো ওই কি মিডিয়ার মধ্যে অ্যাকুমুলেশন হওয়ার জন্য ওই ব্যাকটেরিয়াগুলো এই স্টেশনারি ফেজ থেকে আর গ্রো করছে না, মানে কিছু কিছু মারা যাচ্ছে। আর ফেজ অফ ডিক্লাইনের ক্ষেত্রে কি বলছে, আফটার এ পিরিয়ড অফ দ্য স্টেশনারি ফেজ দ্য ব্যাকটেরিয়াল পপুলেশন ডিক্রিজেস ডিউ টু দ্য ডেথ অফ দ্য সেল, মানে স্টেশনারি ফেজ পর্যন্ত যে গ্রোথ করেছে তারপরে তার সে আর গ্রোথ করতে পারছে না, একটা থেকে আর দুটো সেলে যেতে পারছে না, কারণ সেই যে মিডিয়াতে আমরা যে নিউট্রিশন ইউজ করেছি সেই নিউট্রিশন শেষ হয়ে গেছে। আর কি ব্যাকটেরিয়া প্রত্যেকদিন জীবনযাপন করার ফলে কিছু কিছু টক্সিক পদার্থ সিক্রেট করেছে, সেই জন্য আরো এই ব্যাকটেরিয়া ডেথ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এই গ্রাফটা দেখি, এই গ্রাফে কি আছে আমি প্লট করলে যে গ্রাফটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম দেখতে পাবো কি না ল্যাগ ফেজের ক্ষেত্রে কোনো ডিভিশন হচ্ছে না, লগ ফেজের ক্ষেত্রে এরকম এক্সপোনেনশিয়াল ডিভিশন হচ্ছে, আবার স্টেশনারি ফেজের ক্ষেত্রে কি না আমার ডিভিশনটা কমে গেছে। আর ভায়াবল কাউন্টের ক্ষেত্রে মানে ফেজ অফ ডিক্লাইনের ক্ষেত্রে না আমার ভায়াবল কাউন্টটা এরকম পরপর কমে যাবে। আর আমি এখানে যদি টোটাল কাউন্ট দেখি, এখানে আমরা কি এই যে লাইনটা ছিল এতক্ষণ, যে লাইনটা আমরা প্রথম এখন থেকে দেখছি, প্রথম যে করলাম আমরা প্রথম যেই লাইনটাকে আমরা দেখলাম সেটা কি না ওটা হচ্ছে ভায়াবল কাউন্টের হিসাবে আমরা দেখলাম। এখন যদি আমরা টোটাল কাউন্টের হিসাবে দেখি, তো গ্রাফটা ল্যাগ ফেজের ক্ষেত্রে তো কোনো ডিফারেন্স আসবে না, আমার লগ ফেজের ক্ষেত্রেও সেরকম ডিফারেন্স আসবে না, যখন স্টেশনারি ফেজ আসবে তখন ব্যাকটেরিয়া তখনও কি করছে না আমার কিছু সংখ্যক ব্যাকটেরিয়া গ্রো করে যাচ্ছে, সেই জন্য স্টেশনারি ফেজেতে টোটাল কাউন্ট ইনক্রিজ করতে থাকে। এই লগ ফেজে যেমন এক্সপোনেনশিয়াল ইনক্রিজ করতে থাকে, তখন এই স্টেশনারি ফেজে অতটা এক্সপোনেনশিয়াল ইনক্রিজ করে না। আর এই যে ফেজ অফ ডিক্লাইন, এই ফেজ অফ ডিক্লাইনের ক্ষেত্রে যে টোটাল কাউন্ট থাকে এটা একটা কনস্ট্যান্ট হয়ে যায় ফেজ অফ ডিক্লাইনের সময়। এখন আমরা যে ব্যাকটেরিয়াকে কালচার করছি বিভিন্ন মিডিয়াতে, সেই কালচারের দুটো মানে একটাকে ব্যাচ কালচার বলি, একটা কন্টিনিউয়াস কালচার বলি। এই যে ব্যাচ কালচার বলা হয় আর কন্টিনিউয়াস কালচার যেটাকে বলা হয়, এটা কি না ব্যাচ কালচার আমরা কোথায় করব না ভেসেল অফ দ্য লিকুইড মিডিয়ার মধ্যে আমরা ব্যাচ কালচার করে থাকি। আর এই যে কন্টিনিউয়াস কালচারটা আমরা যখন করি সেটা কি করি না কিছু কিছু সময়
এ রিপ্লেনিশিং নিউট্রিয়েন্ট, মানে আমরা নিউট্রিয়েন্টকে আবার সাপ্লাই দিই, সঙ্গে কি রিমুভাল অফ দ্য ব্যাকটেরিয়াল সেল, এই যে অতিরিক্ত ব্যাকটেরিয়াল সেল হয়ে গেলে আমাকে অতিরিক্ত পরিমাণ নিউট্রিয়েন্ট দিতে হবে, তার জন্য আমরা কিছু কিছু ব্যাকটেরিয়াল সেলকে ওখান থেকে সরিয়ে দিই। তার সাথে সাথে আমরা কিছু কিছু ওই মিডিয়াতে স্পেশাল ডিভাইসের সাহায্যে মিডিয়াতে আমরা নিউট্রিয়েন্ট প্রোভাইড করি। সেটাকে কি বলে না কন্টিনিউয়াস ব্যাকটেরিয়াল কালচার। এখানে ওই মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়াটা কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকছে, তার জন্য আমরা কি কি করছি না নিউট্রিয়েন্ট সাপ্লাই করছি, আর মাঝে মাঝে কি ওখান থেকে ব্যাকটেরিয়া কিছু পরিমাণ রিমুভ করে দিচ্ছি। এই যে টেকনিকটা, এটাকে কি কি না এখন কেমোস্ট্যাট আর টার্বিডোস্ট্যাট, এই দুটো টেকনিক মেনলি ইউজ করা হয়। আর এই যে ইউজ করা হয় কন্টিনিউয়াস কালচারটা কিসের জন্য না ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রিসার্চ পারপাসের জন্য আমরা এই কন্টিনিউয়াস কালচার মেথডটা ইউজ করে থাকি। এখন আমরা তো ব্যাকটেরিয়া এতক্ষণ দেখলাম, গ্রোথটা দেখলাম। এখন এই যে গ্রোথটা হচ্ছে, এর জন্য ব্যাকটেরিয়াকে কি কি এনভায়রনমেন্ট দিতে হবে, ব্যাকটেরিয়াকে কি কি এনভায়রনমেন্ট দেবো না নিউট্রিশনের মধ্যে যেমন আছে ময়েশ্চার আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, লাইট আছে, পিএইচ আছে, এইগুলো আমরা দেবো ব্যাকটেরিয়াকে। এই কি বলছে না নিউট্রিশনের মধ্যে আমার ব্যাকটেরিয়া কতটা জল আছে, আমার সবার ক্ষেত্রে জলের খুব প্রয়োজন হয়। তো ব্যাকটেরিয়ার সেল ওয়ালে সে কতটা জল আছে না 80% মতো ব্যাকটেরিয়া সেল ওয়ালে জল আছে। তার মানে আমাকে ব্যাকটেরিয়াকে জল দিতে হবে, আমরা যেমন জল খাই ব্যাকটেরিয়াকেও সেরকম জল দিতে হবে। সেটা কি না আমরা ময়েশ্চার হিসাবে ব্যাকটেরিয়াকে জল দেবো, অথবা ব্যাকটেরিয়া কি মিডিয়াতে যে পরিমাণ ওয়াটার কন্টেন্ট আছে সেটাকে ইউজ করে নেবে। আর কি না ব্যাকটেরিয়ার কিছু কিছু গ্রোথের জন্য রিকোয়ারমেন্ট কি আছে, ভিটামিন, মানুষের যেমন ভিটামিন লাগে সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ভিটামিন লাগে। সেটা কি না ভিটামিন বি গ্রুপের যে ভিটামিন গুলো আছে সেগুলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাগে। কি কি না থিয়ামিন আছে, নিকোটিনিক অ্যাসিড আছে, রাইবোফ্লাভিন আছে, পাইরিডক্সিন, ফোলিক অ্যাসিড আর ভিটামিন বি12, এগুলো ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য এই ভিটামিনগুলো আমার দরকার লাগে। এছাড়া নিউট্রিয়েন্টের মধ্যে আর কি কি লাগে আমার ব্যাকটেরিয়াল গ্রোথের ক্ষেত্রে, কি কার্বন লাগে, নাইট্রোজেন লাগে, আর কিছু ইনঅর্গানিক সল্ট লাগে। তার মানে নিউট্রিয়েন্ট আমার ব্যাকটেরিয়াকে যদি গ্রো করাতে চাই কি কি লাগবে, একটা তো সবার প্রথমে জল লাগবে, মানে যেটা বলি জল বা ময়েশ্চার হিসাবে আমরা যেটাকে বলবো। আর কি কি লাগবে, কার্বন লাগবে, নাইট্রোজেন লাগবে, আর ইনঅর্গানিক সল্ট লাগবে। তার মধ্যে ভিটামিন কি লাগবে, থিয়ামিন লাগবে, নিকোটিনিক অ্যাসিড লাগবে, রাইবোফ্লাভিন, পাইরিডক্সিন, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি12 লাগবে। পিজিআই চণ্ডীগড় এর আগের যে পেপার হয়েছিল তাতে বলেছিল যে কোন ভিটামিন ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য প্রয়োজন হয়, সেখানে এই থিয়ামিন এরকম বিভিন্ন ভিটামিন দিয়ে দিয়েছিল, অপশন চুজ করতে দিয়েছিল। এখন দেখবো এই যে ময়েশ্চার ব্যাকটেরিয়াল গ্রোথের ক্ষেত্রে কতটা আমাদের দরকার। কি ময়েশ্চার বলছে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট, moisture is a essential requirement for the growth of the bacteria because 80% of the bacterial cell contain water. Drying in cold and the vacuum is used for the preservation of the microorganism. এই যে যেটা বললো লাস্টে ড্রাইং ইন দ্য কোল্ড অ্যান্ড ভ্যাকিউম, এই যে প্রসেসটাকে কি বলা হয় না লায়োফিলাইজেশন বলা হয় অথবা ফ্রিজ ড্রাইং বলা হয়। ব্যাকটেরিয়াকে যখন আমি কোল্ড এবং ভ্যাকিউমের মধ্যে ড্রাই ফর্মে স্টোর করব সেটাকে লায়োফিলাইজেশন বা ফ্রিজ ড্রাইং বলা হয়। আর কি রিকোয়ারমেন্ট আছে না অক্সিজেনের রিকোয়ারমেন্ট আছে। এই অক্সিজেনের রিকোয়ারমেন্টের উপর আমরা ব্যাকটেরিয়াকে ভাগ করব, কি ভাগ করব না অ্যারোবস, মানে তাদের অক্সিজেনের তাদের গ্রোথের জন্য অক্সিজেনের দরকার পড়বে। এখন একটা টার্ম যেটা আছে এর মধ্যে যে অব্লিগেট অ্যারোবস আমরা কাদেরকে বলবো, যারা অনলি কেবলমাত্র অক্সিজেনের প্রেজেন্সে গ্রো করে। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারবস কাদেরকে বলবো, যারা কি অ্যাকচুয়ালি তারা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া কিন্তু তারা উইদাউট অক্সিজেনের প্রেজেন্সও তারা গ্রো করতে পারে, তাদেরকে আমরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক বলবো। অব্লিগেট অ্যানারোব মানে যারা অক্সিজেনের প্রেজেন্সে
কেবলমাত্র বেঁচে থাকতে পারে। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারব এরা হচ্ছে অ্যারোবিক হয় ব্যাকটেরিয়াগুলো, কিন্তু অক্সিজেন যদি নাও থাকে তাও বেঁচে থাকতে পারে। এখন এই অব্লিগেট অ্যারোবস একটা ব্যাকটেরিয়ার যদি উদাহরণ দিতে বলে তখন অব্লিগেট অ্যারোবসের উদাহরণ কি হবে না আমার সিউডোমোনাস হবে। আর এই ফ্যাকাল্টেটিভ অ্যানারবস বেশিরভাগ আমার ব্যাকটেরিয়ায় কি অ্যারোবিক, বেশিরভাগ ব্যাকটেরিয়ায় অ্যারোবিক অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক হয়। আর একটা টার্ম কি আছে না মাইক্রো অ্যারোফিলিক ব্যাকটেরিয়া। এই এটাকে কি বলছে না এরা কি ট্রেস অফ দ্য অক্সিজেন, অক্সিজেনে যখন আমার যদি কম অক্সিজেন থাকে তার মধ্যেও এরা গ্রো করে ফেলতে পারে, তাদেরকে আমরা বলি মাইক্রো অ্যারোফিলিক ব্যাকটেরিয়া। এখন এর এক্সাম্পল কি আছে না ক্যাম্পাইলোব্যাক্টার আছে আর হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি আছে। এরা দুজন আমাদের মনে রাখতে হবে, এদের দুজনকে, ক্যাম্পাইলোব্যাকটেরিয়া আর হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি, এরা মাইক্রো অ্যারোফিলিক ব্যাকটেরিয়া। এখন অ্যানারবস কাদেরকে বলবো? ও অ্যানারবস যাদের গ্রোথটা মানে যারা গ্রো করে অক্সিজেনের অনুপস্থিতিতে তাদেরকে আমরা কি বলি অ্যানারবস বলি। অব্লিগেট অফ দ্য স্টিক অ্যানারবস ক্যান গ্রো অনলি ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অক্সিজেন, অক্সিজেন ছাড়াই এরা গ্রো করে। এর মধ্যে কে আছে না ক্লস্ট্রিডিয়াম টিটানি ইজ ওয়ান সাচ এক্সাম্পল। ক্লস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে না অব্লিগেট অ্যানারবস। Obligate anaerobes cannot grow even in the presence of the trace oxygen. অল্প পরিমাণ অক্সিজেন থাকলেও অব্লিগেট অ্যানারবস বা স্টিক অ্যানারবস যারা আছে তারা গ্রো করবে না। সেই জন্য আমরা যখন অন অ্যানারোবিক কালচার মিডিয়া বসাই রবার্টসন কুক মিডিয়াতে তখন বেশিরভাগ ল্যাবেতেই কালচার করার পর ওই মিডিয়ার ওপরে প্যারাফিন, লিকুইড প্যারাফিন দেয় যাতে এই ট্রেস অফ অক্সিজেনটাও ব্যাকটেরিয়া না পায়। 3 নম্বর কি কন্ডিশন আছে না কার্বন ডাইঅক্সাইড। স্মল অ্যামাউন্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড আর রিকোয়ার্ড বাই অল ব্যাকটেরিয়া। সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রিকোয়ারমেন্ট আছে। সাম অর্গানিজম সাচ অ্যাজ ব্রুসেল্লা অ্যারবোটাস রিকোয়ার্স মাচ হায়ার লেভেল অফ দ্য কার্বন ডাইঅক্সাইড। 5 থেকে 10% এদেরকে কার্বন ডাইঅক্সাইড লাগে তাদের গ্রোথের জন্য। না এই যে যারা বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইডে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয় না ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া। তাহলে যদি জিজ্ঞেস করে ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়ার উদাহরণ কি কি আছে না ব্রুসেল্লা আরবোটাস আছে আর স্ট্রেপ্টোকক্কাসের কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো কি হয় না তারা যদি আমি এই কন্ডিশনটা দিই ক্যাপনোফিলিক কন্ডিশনটা দিই মানে 5 থেকে 10% যদি কার্বন ডাইঅক্সাইড একটু আমি বেশি দিই তখন তারা গ্রোথটা বা তাদের যে প্রপার্টি গুলো আছে সেগুলো হচ্ছে ভালো করে দেখাতে পারে। সেই জন্য স্ট্রেপ্টোকক্কাস ফ্যামিলির মধ্যেও কিছু কিছু ব্যাকটেরিয়াকে আমরা ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া হিসাবে ধরি। টেম্পারেচার কি বলছে না প্রত্যেকটা ব্যাকটেরিয়ার গ্রোথ ক্ষেত্রে একটা অপটিমাম টেম্পারেচার আছে। যেই টেম্পারেচার অপটিমাম টেম্পারেচার কাকে বলবো, যে টেম্পারেচারে ব্যাকটেরিয়ার গ্রোথটা সব থেকে ভালো হয় তাকে অপটিমাম টেম্পারেচার বলবো। এখন এই যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো আছে মানে যারা আমাদেরকে ইনফেক্ট করে সেই সব প্যাথোজেনিক ব্যাকটেরিয়াই কি 37-এ গ্রো করতে পারে, ভালো গ্রো করে। এই যে টেম্পারেচার যে আজ গ্রো করার ভিত্তিতে আমরা ব্যাকটেরিয়াকে কিছু ডিভিশন করেছি। মেসোফিলিক মানে মেসোফিলিক কোন ব্যাকটেরিয়াকে বলবো যারা 25 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে গ্রো করে তাদেরকে মেসোফিলিক ব্যাকটেরিয়া বলবো। কি না মেজরিটি অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এই মেসোফিলিক ব্যাকটেরিয়া ক্যাটাগরির মধ্যে পড়বে। আর কি আছে না সাইক্রোফিলিক যারা 20 ডিগ্রির নিচে টেম্পারেচারে গ্রো করে, এরা কারা না সয়েল আর ওয়াটার আর যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা সাইক্রোফিলিক হয়। থার্মোফিলিক মানে যাদের জন্য টেম্পারেচার খুব বেশি লাগে বিটুইন 60 to 80, এই 60 থেকে 80-র মধ্যে এদের মোটামুটি টেম্পারেচারটা লাগে। এর কি উদাহরণ আছে জিওব্যাসিলাস স্টিরিওথার্মোফিলাস আছে মানে যেটাকে আমরা ব্যাসিলাস স্টিরিওথার্মোফিলাস বলি। এটা কি না আমরা অটোক্লেভ এইসব ক্ষেত্রে কন্ট্রোল হিসাবে এই ব্যাকটেরিয়াল স্পোরটাকে ইউজ করে থাকি। আর কি আছে না পিএইচ দেখবো। পিএইচ কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো অ্যালকালাইন পিএইচে ভালো গ্রো করে,
অথবা কিছু আছে যারা অ্যাসিডিক পিএইচে গ্রো করে। বেশিরভাগ যে মেডিকেল ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আছে যারা আমাদের দেহে ইনফেক্টেড করে তাদের কি গ্রোথ পিএইচ কত আছে 7.2 থেকে 7.6, যেটা আমাদের ব্লাডের পিএইচ। এখন কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস আছে যেটা কি না অ্যাসিডিক কন্ডিশনে ভালো গ্রো করে, আর কলেরা যেটা আছে ভিব্রিও কলেরা সেটা কি অ্যালকালাইন কন্ডিশনে খুব ভালো গ্রোথ করে। এখন আমি দেখব ব্যাকটেরিয়াকে আমি যদি গ্রো করাতে চাই সেক্ষেত্রে আলো আর অন্ধকারের কিরকম হচ্ছে প্রভাব আছে। কি ব্যাকটেরিয়া হচ্ছে গ্রো ওয়েল ইন দ্য ডার্কনেস, তার মানে ব্যাকটেরিয়া কি অন্ধকারে ভালো গ্রো করতে পারে। আমাদের কি গাছের ক্ষেত্রে কি হয় না গাছকে আমরা যদি ভালো করে আলো দিই বা মানুষ কেয়ারে যদি আলো বাতাসে রাখি তখন একটা মানুষও ভালো করে গ্রো করে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলো দিলে অতটা ভালো আর গ্রো করবে না। এরপর আমরা যদি এই যে ব্যাকটেরিয়াল গ্রোথের যে ফেজ গুলো আছে সেই ফেজ গুলো যদি স্পেশাল যদি ফিচার্স গুলো আমরা কি কি দেখব, ফিচার্স কি কি আছে না আছে ল্যাগ ফেজের ক্ষেত্রে কি আছে ব্যাকটেরিয়া না আমাদের তখন ব্যাকটেরিয়া কোনো ডিভাইড করছে না, ব্যাকটেরিয়ার ডেথ কি হচ্ছে না ব্যাকটেরিয়ার ডেথ হচ্ছে না, টোটাল কাউন্ট সেটাও ফ্ল্যাট মানে টোটাল কাউন্ট কোনো বাড়ছে না, ভায়াবল কাউন্টও বাড়ছে না, স্যাম্পেলে যত পরিমাণ ছিল তত পরিমাণই টোটাল কাউন্ট থাকবে, ভায়াবল কাউন্টও ল্যাগ ফেজে ততটাই থাকবে। স্পেশাল ফিচার্স কি বলছে এখানে কি হচ্ছে না তখন ব্যাকটেরিয়াটা যে গ্রোথ একটা থেকে দুটো সেল হতে গেলে যেই তাকে এনজাইমস বা মেটাবোলাইটস লাগে সেই এনজাইমস আর মেটাবোলাইটসটা কি এ অ্যাকুমুলেট করে নিচ্ছে তার বডিতে এ। আর এই যে ল্যাগ ফেজ এইটা যখন শেষের দিকে যাচ্ছে ল্যাগ ফেজের শেষের দিকে ব্যাকটেরিয়াটা কিনা সব থেকে ম্যাক্সিমাম সাইজ ধারণ করে। লগ ফেজের ক্ষেত্রে কি হচ্ছে না লগ ফেজ থেকে ব্যাকটেরিয়া ডিভাইড করতে শুরু করে দিয়েছে। এখানেও লগ ফেজের ক্ষেত্রে ব্যাকটেরিয়ালের কোনো ডেথ হয় না, টোটাল কাউন্ট আর ভায়াবল কাউন্ট দুটোই একসাথে বাড়তে থাকে। যখন একটা ব্যাকটেরিয়া বাড়তে থাকবে মানে গ্রো করতে থাকবে সঙ্গে সঙ্গে কিছু পুরনো ব্যাকটেরিয়া মারা যেতে থাকবে, সেই জন্য টোটাল আর ভায়াবল কাউন্ট দুটোই বাড়ছে। আর এই লগ ফেজের কিছু স্পেশাল ফিচার আছে বলছে কি না ইউনিফর্মলি স্টেন্ড হয়, যদি আমি লগ ফেজের কোনো ব্যাকটেরিয়াকে স্টেন করি সেটা পুরো স্টেনটা ইউনিফর্মলি হবে। আর এটা হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ স্টেজ হচ্ছে লগ ফেজ, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা এই ক্ষেত্রে স্মল সাইজ থাকে। স্টেশনারি ফেজের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ডিভাইড করছে সঙ্গে ব্যাকটেরিয়া মারাও যাচ্ছে। আর টোটাল কাউন্ট এই ক্ষেত্রে স্টেশনারি ফেজের ক্ষেত্রে বাড়তে থাকবে, আর ভায়াবল কাউন্ট যেটা আছে সেটা হচ্ছে এক মিনিট এখানে স্টেশনারি ফেজের ক্ষেত্রে যেটা আছে স্টেশনারি ফেজের ক্ষেত্রে টোটাল কাউন্ট হ্যাঁ এটা স্টেশনারি ফেজের ক্ষেত্রে টোটাল কাউন্ট বাড়তে থাকবে আর ভায়াবল কাউন্টটা আর বাড়বে না। এর ক্ষেত্রে কি স্পেশাল ফিচার আছে না এই স্টেশনারি ফেজটা গ্রাম ভায়াবলস হয়। আর এই স্টেশনারি ফেজেই কি না ব্যাকটেরিয়া স্পোর ফরমেশন করে, এইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে। ব্যাকটেরিয়া কখন কোন ফেজেতে স্পোর ফরমেশন করে না এই ব্যাকটেরিয়া স্টেশনারি ফেজেতে স্পোর ফরমেশন করে, কি এক্সোটক্সিন রিলিজ করে ব্যাকটেরিয়া এই স্টেশনারি ফেজেতে। আর কি না ডিক্লাইন ফেজে কি হচ্ছে ব্যাকটেরিয়া আর কোনো ডিভাইডেড করছে না, ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, টোটাল কাউন্টও ফ্ল্যাট আর টোটাল কাউন্ট বাড়ছে না মানে একটা কনস্ট্যান্ট জায়গায় চলে গেছে। আর ভায়াবল কাউন্ট মানে যারা বেঁচে আছে সেটা কি এই ফলস করছে মানে পরপর বেঁচে আছে সেরকম ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাচ্ছে। এর কি স্পেশাল ফিচার আছে প্রডিউস ইন ইনোভলিউশন ফর্ম, এটা আমাদের অত লাগে না, আমাদের কোশ্চেন অত আসে না এখান থেকে। এই যে স্পেশাল ফিচার গুলো কি এখানে ল্যাগ ফেজের ক্ষেত্রে ব্যাকটেরিয়া কি করছে সে ল্যাগ ফেজের ক্ষেত্রে সে ডিভাইড হওয়ার জন্য যে সমস্ত এনজাইম বা মেটাবোলাইটস লাগে সে হচ্ছে এক
কাছে সংগ্রহ করছে, আর এই ফেজেতে ব্যাকটেরিয়াটা সব থেকে সাইজে বড় হচ্ছে। লগ ফেজের ক্ষেত্রে সে ইউনিফর্মলি স্ট্রেন নিচ্ছে, আর কি সে হচ্ছে সাইজে সব থেকে ছোট হচ্ছে। স্টেশনারি ফেজের ক্ষেত্রে সেটা গ্রাম ভায়াবেল হচ্ছে, মানে গ্রাম স্ট্রেনে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, ভ্যারিয়েবল গ্রাম স্ট্রেনের ক্ষেত্রে একবার পজিটিভ বা নেগেটিভও হয়ে যেতে পারে। আর কি না, সে স্পোর ফরমেশন করছে, এক্সোটক্সিন প্রোডাকশন করছে। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ক্লাসে থাকার জন্য।